হাই স্টুডেন্টস, আমি ডক্টর শ্রীমন্ত পাল। আমি ক্লাস 9 সিলেবাসের মধ্যে পদার্থের গঠন এবং ধর্ম ফিজিক্যাল সায়েন্সে এটা আজকে আলোচনা করব। যদিও এই আলোচনার মধ্যে আমাদের যেটা সিলেবাস তাতে পদার্থের গঠন নিয়ে খুব একটা আলোচনার পরিধি এখানে নেই, তবে কয়েকটা বিশেষ ধর্ম আমরা খুব সহজে আলোচনা করতে পারবো। যে ধর্মগুলোর মধ্যে আমি লিখছি পরপর। যেমন প্রথমে আলোচনা করব প্রবাহী চাপ। তো প্রবাহী বলতে দুই ধরনের আমরা আলোচনা করব, একটা যেটা তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থের। তারপরে আলোচনার বিষয়বস্তু থাকবে প্রবাহী চাপের মধ্যে, তারপর আসতে থাকবে উদস্থিতিবিদ্যা অর্থাৎ আর্কিমিডিসের প্রিন্সিপাল। তারপর যদি সময় পায় তাহলে সেখানে থাকবে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। যদিও এই চ্যাপ্টারের মধ্যে পরের দুটো ধাপ আছে, সান্দ্রতা, পদার্থের সান্দ্রতা একটা বিশেষ ধর্ম, এবং তারপরে থাকছে স্থিতিস্থাপকতা। তো একটা ক্লাসের মধ্যে এতগুলো আলোচনা করা যাবে না, আমরা প্রথম তিনটের উপরেই একটু স্ট্রেস দেব। প্রথমেই আমরা যাব প্রবাহী চাপ। প্রবাহী চাপ যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে প্রবাহী কাকে বলে। খুব সরল অর্থে আমি যদি বলি, যেসব পদার্থ খুব সহজেই প্রবাহিত হতে পারে, খুব সহজে মানে সামান্য বল প্রয়োগ করলাম, এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল, বস্তুটার মধ্যে দুদিকে চাপের পার্থক্য দিলাম, বস্তুটা প্রবাহিত হতে আরম্ভ করলো। তো বুঝতেই পারছো স্টুডেন্টরা যে একমাত্র কঠিনের ক্ষেত্রে এটা সম্ভব নয়, তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই কিন্তু খুব সহজেই প্রবাহ সম্ভব হবে। কাজেই তরল এবং গ্যাসীয় পদার্থকে আমরা বলবো প্রবাহী বা ফ্লুইড। এটা আমরা আলোচনা করতে পারি একটু স্ট্রাকচার যদি ভাবি। ধরো কঠিন পদার্থ আঁকছি, তার অণুগুলি খুবই ঘন সন্নিবদ্ধ, কাছাকাছি থাকবে। তরল পদার্থে যদি আমি আঁকি তাহলে অণুগুলি একটু গ্যাপ বেশি হবে, এবং গ্যাসীয় পদার্থে যদি আঁকি তাদের অণুগুলোর মধ্যে আণবিক ফাঁক আরও বেশি, আণবিক টান আরও কম। এখন যদি আমি দেখো এই তিনটে পদার্থের মধ্যে, কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে আমি যদি ধরো এই কঠিন পদার্থ নিয়ে শুরু করছি, এর উপরে এই অণুগুলিকে আমি কিছু পরিমাণ বল দিয়ে এইদিকে পার্শ্বীয়ভাবে বল প্রয়োগ করলাম যাতে সরে যায়। সেক্ষেত্রে কিন্তু এই পিছনের দিকে যে অণুগুলো থাকবে বা নিচে যে অণুগুলি আছে তারা কিন্তু বাধা দেবে। অর্থাৎ আমি যদি এদিকে সরাতে চাই তখন এদিকে কিন্তু টেনে ধরবে, বা আমি যদি চারদিক থেকে ওকে বল প্রয়োগ করি, প্রসারিত করতে চাই, তাহলেও কিন্তু অণুগুলি অন্তর্মুখী একটা বল প্রয়োগ করবে যাতে ও আয়তনে না বাড়তে পারে। আর যদি পার্শ্বভাবে বল প্রয়োগ করি, পার্শ্বীয়ভাবে, তির্যকভাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গঠনের পরিবর্তনের বিরুদ্ধে, মানে কীরকম আকার, সেই আকারের বিরুদ্ধে কিন্তু বাধা দেবে। সেই জিনিসটা স্কোপটা খুব কম তরল পদার্থের ক্ষেত্রে। ধরো এই তরলের অণুগুলিকে আমি উপরের দিকের অণুগুলিকে এইভাবে বল প্রয়োগ করলাম, সামান্য বল প্রয়োগ করলাম, ফুঁ দিলাম, তাহলে কিন্তু খুব সহজে স্থানান্তরিত হয়ে যাবে। বাকি অণুগুলো খুব কম পরিমাণ বাধা দেবে। অর্থাৎ এই ধর্মটা কিন্তু তরল পদার্থের আছে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বুঝতেই পারছো না, আমি খুব সহজেই অণুগুলোকে সরিয়ে নিয়ে চলে যেতে পারি, পাশের অণুগুলো টেরই পাবে না। অর্থাৎ আমি আয়তনেরও পরিবর্তন করতে পারি সহজে, এবং কি স্ট্রাকচার সেটারও পরিবর্তন করতে পারি সহজে। এটাই হলো প্রবাহীর বৈশিষ্ট্য। অর্থাৎ এই দুটোর এই বৈশিষ্ট্য আছে, এখানে কঠিন পদার্থের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যটি নেই। তো প্রবাহী সম্বন্ধে ডিটেলসে জানতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে প্রবাহী চাপ কাকে বলে। তো প্রবাহী চাপের মধ্যে আমি প্রথমে তরল পদার্থ নিয়ে শুরু করছি। ধরো এরকম একটা তরল স্তম্ভ নিলাম, একটা পাত্রের মধ্যে আমি তরল নিয়েছি পরিপূর্ণভাবে। তার এই তরলের মধ্যে একটা বিন্দু নির্বাচন করলাম, ধরো আমি এই বিন্দুটি নিলাম সি বিন্দু। সি বিন্দুতে তরল কতটা চাপ দেবে সেটা আমার ক্যালকুলেশন করার বিষয়। এখন যদি তাই হয় তাহলে সি বিন্দুর ঠিক উপরে যদি একটা লাইন টানি, সোজা উপর দিকে লাইন টানি, যার কোনো প্রস্থ নেই, বেদ নেই, এটা আমার একটা লাইন টানি একমাত্রিক, ওই লাইন বরাবর যত তরলের অণু থাকবে তারা যে বল প্রয়োগ করবে ওই সি বিন্দুতে, সেই বলটা কিন্তু ওখানে চাপ তৈরি করবে। একক ক্ষেত্রফলের মধ্যে কতটা বল প্রযুক্ত হলো, ওজন বল, সেটাই আমাকে নির্ণয় করতে হবে। সেটাই কিন্তু ওই বিন্দুতে তরলের চাপের পরিমাণ। যদি বুঝতে পারছো আমি এর আয়তন বের করতেই পারবো না, কারণ একটা লাইনের আবার কি আয়তন বের করবো। সেক্ষেত্রে আমাকে কল্পনা করে নিতে হবে, একটা ক্ষেত্রফল নিয়ে নিতে হবে। ধরো যে কোনো একটা ক্ষেত্রফল নিয়ে নিলাম, যে ক্ষেত্রফলের মধ্যে ওই বিন্দুটি রয়েছে, সেই ক্ষেত্রফলটি মনে করো এ পরিমাণ ক্ষেত্রফল। তাই ওই ক্ষেত্রফলের উপরে যদি আমি একেবারে তরলের শেষ প্রান্ত পর্যন্ত আমি লাইন টেনে দিই, একটা চোঙের মতো আকার হবে। এই চোঙের মধ্যে যত তরল আছে তাদের যে ওজন বলটা সেটা কিন্তু ওই বিন্দুতে চাপ তৈরি করবে।
তো আমি তাহলে এই তরলটার আমাকে ওজন জানতে হবে, কতটা ওজন বল তৈরি করছে, এখানে কতটা বল প্রয়োগ করছে। সেই বলের পরিমাণ যদি করি তাহলে নিশ্চয়ই ওজন বলটা হবে। তো ওজন জানতে গেলে আমাকে নিশ্চয়ই তরলের ভর আর অভিকর্ষ ত্বরণের গুণফল করতে হবে। আর ভরের মধ্যে থাকছে এটির আয়তন ইন্টু ঘনত্ব, ডেনসিটি রো বা ডি, যে কোনো চিহ্ন দ্বারা চিহ্নিত করতে পারো। এবার ভলিউম নির্ণয় করতে গেলে এই হাইটটা জানতে হবে, অর্থাৎ যে বিন্দুতে আমি চাপ নির্ণয় করতে যাচ্ছি সেই বিন্দুটি উপরিতল থেকে কতটা নিচে আছে আমাকে জানতে হবে। সেটা যদি এইচ হয় তাহলে এইচ ইন্টু এ, এটা হয়ে গেল কিন্তু ভলিউম, ইন্টু ডেনসিটি রো ইন্টু অভিকর্ষ ত্বরণ করতে পারি। তাহলে এই পরিমাণ বল এখানে প্রয়োগ করবে। তাহলে একক ক্ষেত্রফলে কত বল প্রয়োগ করছে, যেটা প্রয়োগ করবে সেটাই ওই বিন্দুতে চাপের পরিমাণ। চাপকে যদি আমি পি দিয়ে ডিনোট করি তাহলে পি ইজ ইকুয়াল টু বল বাই এরিয়া, ক্ষেত্রফল। তাহলে সেই ক্ষেত্রে হবে কি এইচ এ রো জি বাই এ, যদি কার কেটে দিই তাহলে থাকছে এইচ রো জি। এই তিনটে বিষয়ের উপরে চাপ নির্ভর করছে। দেখতে পাচ্ছ আর কোনো ফ্যাক্টর নেই। এইচ মানে গভীরতা, তরলের ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ। এখন যদি আমি এটার একক নির্ণয় করতে চাই তাহলে এইচ নিশ্চয়ই সেন্টিমিটার হবে, বুঝতেই পারছো। রো ডেনসিটি মানে গ্রাম পার সিসি, সিজিএস পদ্ধতি আমি লাগাচ্ছি, তার মানে সেন্টিমিটার কিউব। আর জি মানে কিন্তু কত, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সব কিছু যদি করি তাহলে কিন্তু আমি চাপ নির্ণয় করতে পারবো। তার মানে চাপ মানে বল বাই ক্ষেত্রফল, তার মানে সব মিলিয়ে এটা হবে ডাইন পার সেমি স্কোয়ার, এটা হবে চাপের পরিমাণ। এখন এই চাপটি যদি আমি এখানে চাপের এক্সপ্রেশনটা দেখি পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো যত গভীরতা বাড়বে চাপ কিন্তু বেড়ে যাবে, যত ঘনত্ব বাড়বে চাপ বেড়ে যাবে। অভিকর্ষ ত্বরণ এই ছোটোখাটো জায়গার মধ্যে খুব একটা পাল্টায় না। যদি অনেক উচ্চতার ডিফারেন্স থাকে যেটা বায়ুমণ্ডলের ক্ষেত্রে হবে সেক্ষেত্রে পাল্টাতে পারে। আদারওয়াইজ চাপ কিন্তু আমার এই দুটি ফ্যাক্টরের উপরেই নির্ভর করছে। এইটা গেল ব্যাপার। আমি একটা খুব সহজ এক্সপেরিমেন্টের সাহায্যে, তোমরা একটা বাড়িতে করতেও পারো, সহজ এক্সপেরিমেন্টের সাহায্যে চাপ নির্ণয় করতে পারো এবং তার কীরমভাবে সেটা পাল্টায় সেটাও ক্যালকুলেশন করতে পারো। আমি সেই জায়গাটা আসছি। ধরো ওই কেরোসিন তেল বা সরষের তেল ঢালার জন্য যে চোঙগুলো ব্যবহার করি, এরকম ধরনের একটা মাপনী চোঙ নিই আমরা। সেই চোঙের মধ্যে একটা ফ্লেক্সিবল টিউব, মানে খুব নমনীয় একটা টিউব বাজারে কিনতে পাওয়া যাবে, এরকম একটা টিউব যদি নিয়ে আসি এবং সেই টিউবটাকে যদি ফিট করে দিই, টিউবটাকে অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, খুব স্বচ্ছ হতে হবে। দিয়ে এখানটা ভালো করে রেখে দিলাম, আর একটা বেলুনের চামড়া উপরটাতে লাগিয়ে দিলাম, যে এরকম রইল একটা গাড়া দিয়ে টেনে বেঁধে দিলাম, মানে সেই বাচ্চাদের স্টেথোস্কোপের মতো দেখতে লাগবে, এরকম একটা সিস্টেম করলাম। আর এই ফ্লেক্সিবল যে টিউবটা, এটা স্বচ্ছ হতে হবে, যার মধ্যে যদি কোনো তরল লাগে যেন দেখা যায়। তাহলে ধরো এই ফ্লেক্সিবল টিউবটার আমি গায়ে এখানে একটা স্কেল লাগিয়ে দিলাম, কোনোভাবে স্কেলটাকে ফিট করে দিলাম এবং এটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে ফিট করে দিলাম। এরকম যদি করি, এখানে স্কেলটা অংশাঙ্কিত করা আছে। এবার টিউবটার মধ্যে আমি সামান্য পরিমাণে কোনো একটা বেশ উজ্জ্বল রঙের কোনো তরলকে ঢুকে দিলাম, বেঞ্জিন হতে পারে, মার্কারিও হতে পারে, মার্কারি অবশ্য না খেলাই ভালো, বেঞ্জিন বা অন্য কোনো অ্যালকোহল টাইপের জিনিস ঢুকে দিলাম, যেটা ঢুকে যাওয়ার পর একটা ছোট্ট ইন্ডিকেটার মতো তৈরি করলো, ওই জায়গায় তরলটি রইলো। তার মানে বাকি তো এখানে একটা কিছু পরিমাণে বায়ু আবদ্ধ হয়ে গেছে। তো এই সিস্টেমটি করে আমি যদি তুমি এটাকে কিছুটা গভীরে নিয়ে যাই, ধরো এরকম একটা গভীরে নিয়ে গেছি, এরকম বাঁধা আছে, এটা এরকম ফিট করা আছে দিকে, এটা ইন্ডিকেটারটা। এখন একটা শাটেল গভীরতা নিয়ে গেলাম, নির্দিষ্ট গভীরতা নিয়ে গেলাম, গভীরতা নিয়ে গেলে তরল কিন্তু চাপ দেবে। এখানে তরল চাপ দেবে কোন দিকে না, যেখানে ক্ষেত্রফলটি আছে তার উপর লম্বভাবে দেবে। তো ক্ষেত্রফল যদি এরকম থাকে লম্বভাবে চাপ দেবে, ক্ষেত্রফল যদি এদিকে থাকে এদিকে চাপ দেবে, ক্ষেত্রফল নিচের দিকে থাকে নিচ থেকে চাপ দেবে। তো এখানে নিশ্চয়ই ক্ষেত্রফলটা বুঝতে পারছি এরকম আছে, কাজে তরল এইদিকে চাপ দেবে। চাপ দেওয়ার জন্য বেলুনের চামড়াটি এদিকে সংকুচিত হয়ে যাবে, ভিতর দিকে ঢুকে যাবে, বায়ু সংকুচিত হবে, বায়ু সংকুচিত হলে ইন্ডিকেটারকে ডান দিকে সরিয়ে দেবে। অর্থাৎ ইন্ডিকেটার যদি ডান দিকে সরে যায় বুঝবে কিন্তু এখানে চাপ পড়ছে। এবার এই অবস্থায় আমি যদি এই এইচ গভীরতাটাকে, যে বিন্দুতে চাপ নির্ণয় করছি, ক্রমাগত বাড়িয়ে যায়, গভীরতা বাড়িয়ে যায় এইচের মান, দেখবে ইন্ডিকেটার ডান দিকে সরে সরে যাচ্ছে, অর্থাৎ চাপ কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। আবার যদি আমি উপর দিকে তুলি চাপ কিন্তু কমে যাবে, এটা বাঁ দিকে চলে আসবে, খুব সহজে দেখা যাবে এটাতে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা কি, যে তুমি যদি একটা পার্টিকুলার বিন্দুতে এইভাবে রাখো চোঙটাকে, যে দেখলে ইন্ডিকেটারটা কোথায় আছে, তারপর ওই বিন্দুতে এই চোঙটাকে তুমি এইভাবে রেখে দাও, যদি রাখো দেখবে একই জায়গায় ইন্ডিকেটার রয়ে গেছে। যদি তুমি চোঙটাকে এইভাবে রাখো তখনও দেখবে একইভাবে ইন্ডিকেটার রয়ে গেছে, অর্থাৎ একটাই গভীরতাতে
যদি আমি কিছু না পাল্টে গভীরতা না পরিবর্তন করি তাহলে কিন্তু চাপ একই থেকে যাবে। তাহলে এক্ষেত্রে আমি খুব সহজে বুঝবো যে তরলের অভ্যন্তরে একই অনুভূমিক তলে সকল বিন্দুতে চাপ কিন্তু সমান হবে। আর যদি চাপের পার্থক্য থাকে, যদি এরকম একটা কন্টেনার নিই যার মধ্যে এতটা তলস্তম্ভ রেখেছি, আমি ইচ্ছা করি হাইটটাকে একটু স্ট্যান্ড করে দিচ্ছি, অর্থাৎ এখানে বেশি এখানে কম, আমি এরকম একটা অনুভূমিক লাইন টানলাম। তো একই অনুভূমিক তলে সকল বিন্দুর চাপ সমান হতেই হবে, কারণ সকল বিন্দুর গভীরতা যদি সমান থাকে তাহলে কিন্তু চাপ সমান হবে। আমি এরকম একটা অনুভূমিক তল কল্পনা করলাম, তলের মধ্যে দুটো বিন্দু নিলাম, এ এবং বি বিন্দু নিলাম। এ বিন্দুর গভীরতা আমি করলাম H1, একটু আলাদা, বি বিন্দুর গভীরতা H2। তাহলে এখানে চাপ হবে কত? PA = H1 rho G, whereas বি বিন্দুর চাপ কত হবে? PB = H2 rho G। স্পষ্টতই তোমরা বুঝতে পারছো যে চাপের মধ্যে একটা পার্থক্য আছে, H1 H2 আলাদা বলে। এখন যদি H1 বেশি হয় তাহলে নিশ্চয়ই PA বেশি হবে, এখানে বেশি, এই চাপ সব দিকেই বেশি হবে, এদিকেও বেশি হবে। কার তুলনায়? এই বিন্দুর চাপ এদিকের তুলনায়। তাহলে এই চাপের তুলনায় এই চাপ যদি বেশি হয় তরল নিশ্চয়ই প্রবাহিত হবে, কিন্তু থেমে থাকা তরল সে তো প্রবাহিত হচ্ছে না। তাহলে এখান থেকে খুব সহজেই বুঝতে পারবো নিশ্চয়ই এই দুটো সমান, অর্থাৎ PA = PB। তখন একটাই উপায় থাকছে, H1 = H2, অর্থাৎ থেমে থাকা তরল বা জমে থাকা তরল তার উপরিতলের প্রতিটি বিন্দু একই তলের মধ্যে থাকবে। এটা তরলের সমোচ্চশীলতার ধর্ম আমরা বলতে পারি। এইভাবে তরলের আমরা চাপ সংক্রান্ত কয়েকটা জিনিস আলোচনা করলাম, যদি অনেক কিছুই বাকি রয়েছে। তো এবার আমরা আসছি বায়ুর চাপ নির্ণয় করার ক্ষেত্রে। বায়ুর চাপ, বায়ু প্রবাহী অর্থাৎ গ্যাসীয় পদার্থ, তার চাপ নির্ণয় করার ক্ষেত্রে আমরা আসছি। কিছু অসুবিধা আছে, বুঝতেই পারছো। ধরো এটা তুমি পৃথিবী পৃষ্ঠ, তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, আর তুমি এরকম একটা বিন্দুতে চাপ নির্ণয় করতে চাইছো। তো এই বিন্দুতে চাপ বলতে কী বোঝায় না, 22 স্তম্ভের ওজন কাজ করছে কীভাবে। তাহলে আমি 22 স্তম্ভ প্রথমে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, সব স্ফিয়ারগুলো আনলাম। জানো তোমরা এটা মোটামুটি 1200 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল আছে, একেবারে শেষ পর্যন্ত 1200 কিলোমিটার বায়ুমণ্ডল আছে। যদিও প্রথম 20 কিলোমিটারের মধ্যেই 90% বায়ু রয়েছে, অর্থাৎ বায়ুর ঘনত্ব নিচের দিকে খুবই বেশি। যত উপর দিকে যাবে এক্সপোনেনশিয়ালি, অর্থাৎ সূচকীয় হারে কিন্তু কমতে থাকবে। এনিওয়ে, তুমি ধরো সি বিন্দুতে চাপ নির্ণয় করতে চাইছো, তার মানে কী হবে? সি বিন্দুর উপরিস্থ যে বায়ুস্তম্ভ তার যে ওজন বল, তাহলে সেই যে আগের অসুবিধাটাকে আমরা যে ফেস করেছিলাম সেটাকে করার জন্য আমরা করলাম কি, একটা ক্ষেত্রফল নিয়ে নিলাম। সেই ক্ষেত্রফলের উপরে আমি লাইন টেনে দিলাম, একেবারে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত লাইন টেনে দিলাম। ফলে এই যে বায়ুমণ্ডলের ওজন ওই বিন্দুতে যে বল প্রয়োগ করবে তাকে যদি ক্ষেত্রফল দিয়ে ডিভাইড করে দিই তাহলেই কিন্তু আমি চাপ পেয়ে যাবো। তার অর্থাৎ চাপের এক্সপ্রেশন কিন্তু একই আছে, P = সে আগের মতনই H রো এবং G, এদের তিনটের গুণফল। কিন্তু ঝামেলা লাগলো কোথায় জানো তো? H নির্ণয় করার ক্ষেত্রে। বায়ুমণ্ডলের H আমি তো বলে দিলাম 1200 কিলোমিটার, যদি একদম ভূপৃষ্ঠের কাছাকাছি করি, তার 1200 কিলোমিটার বায়ু সেটা কিন্তু স্ট্যান্ডার্ড কিছু নয়। অর্থাৎ আমি যদি এটা যদি আর্থ সারফেস ধরি, মেরু অঞ্চলে বায়ুমণ্ডল কম এবং নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডল বেশি। এখানে বায়ুমণ্ডল বেশি আছে, এখানে বায়ুমণ্ডল কম আছে। তাহলে আমি কোথায় করছি, কোথায় ক্যালকুলেশনটা করছি, বায়ুর চাপ নির্ণয় করছি, সেটা আমার প্রথম জানা দরকার। অর্থাৎ কোন অক্ষাংশে আমি আছি, ভূপৃষ্ঠ থেকে আমি কোন ধরি ল্যামডা অক্ষাংশে আছি, তারপরে এই বায়ুমণ্ডলটা নিতে হবে, এই হাইটটা জানতে হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় এইচের ভ্যালু ডিফারেন্ট আছে, কাজেই তোমাকে বুঝতে পারছো এই নিয়ে একটা সমস্যা আছে। আরও সমস্যা কি, সকালে একরকম বিকেলে একরকম। আর যদি হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যায়, বায়ুমণ্ডল উপর দিকে উঠে যাবে, ঠান্ডা পড়ে যায়, নেমে যাবে। শীত মানে উইন্টার সিজনে একরকম আর সামার সিজনে একরকম। কাজেই এইচ নির্ণয় করা খুবই অসুবিধা, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখি। এবার আসছি ঘনত্ব, বায়ুর ঘনত্ব, সেবার ঝামেলা। একটু আগেই বললাম যে প্রথম 20 কিলোমিটারের মধ্যেই 90% বায়ু, বাকি 1200 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটার বাদ দাও, ওইটার মধ্যে আছে 10% বায়ু অনলি। কাজেই তোমার সেক্ষেত্রেও খুব অসুবিধা, তুমি যে এত ঘন বায়ু এখানে ঘন বায়ু ঘনত্ব কমে গেছে, তাহলে এক্স্যাক্টলি বায়ুর গড় ঘনত্ব কত সেটা নির্ণয় করা খুব অসুবিধা। অর্থাৎ এখানেও একটা বিরাট জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে। এরপরে আসি অভিকর্ষ তরল। তরলের ক্ষেত্রে কোনো ঝামেলা হয়নি, তরলে এই বিন্দু যেখানে জি এর পরিমাণ যা, নিচেওটা একই রকম থাকছে। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বুঝতেই পারছো এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, কাজে জি এর ভ্যালুর একটা গড় করতে হবে। জিও কিন্তু একেবারে সমান অনুপাতে উচ্চতার সঙ্গে এইভাবে নেমে আসে না, একটা এইরকম ধরনের গ্রাফ আছে, কাজে সেক্ষেত্রেও গড় নির্ণয় করা খুবই ঝামেলা। এবং জি এরও ভ্যালু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, নিরক্ষীয় অঞ্চলে এক ধরনের জি এর ভ্যালু, এখানে জি এর ভ্যালু আলাদা রকমের, তাহলে বিভিন্ন অক্ষাংশে জি এর ভ্যালু আলাদা। কাজে এখানেও একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে কি আমি বায়ুচাপ নির্ণয় করতে পারবো না? যদিও ডেফিনেশন অনুযায়ী এটাই বায়ুচাপ নির্ণয় করার পথ,
কিন্তু আমি সরাসরি বায়ুর চাপ নির্ণয় করতে পারবো না। এবং এক্ষেত্রে তোমাকে বলি যে ধরো আমাকে একটা ঘোরা পথ নিতে হবে, একটু তুলনামূলক একটা আলোচনা করতে হবে। সেটা কীরকম, যদি ধরো আমি বলি এটার ভর নিয়ে এটার ইয়ে করতে হবে, এটার ভর নির্ণয় করতে হবে। তো এইটা তো ধরো নিচটা প্লাস্টিক, উপরটা প্যাড, তো এর আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন হয়তো বার করতে পারবো, সহজ জিওমেট্রি হলে সহজেই পারবো, না হলে জলের মধ্যে ডুবিয়ে দেখবো কতটা জল বেরিয়ে আসছে। আয়তন বের করতে পারবো, কিন্তু ঘনত্ব বের করা অসুবিধা, ডিফারেন্ট মেটেরিয়াল আছে, কাজে এই গড় ঘনত্ব বার করা খুব অসুবিধা। তাহলে কি আমি ভর নির্ণয় করতে পারবো না? নিশ্চয়ই পারবো, খুব সহজ তো। একটা দাঁড়ি পাল্লা নেবো, তুলা যন্ত্র, ডান দিকে চাপাবো, বাঁ দিকে একের পর এক বাটখারা চাপিয়ে গেলাম। করতে করতে এক সময় দেখলাম বাটখারা দিয়ে এটা ব্যালেন্স হয়ে গেছে, তৌল হয়ে গেছে। সে অবস্থা আমি কী বলবো, না এটার ভর ইজিক্যাল টু বাটখারার ভর। অর্থাৎ তুলনামূলকভাবে আমি বলতে পারবো এটার ভর কত, না বাটখারা ভর দেখে। তেমনি বায়ুর চাপ নির্ণয় করার ক্ষেত্রেও আমাকে ওই ধরনের একটা পদ নিতে হবে, একটা তুলাযন্ত্র নিতে হবে। তো সেই তুলাযন্ত্রটি অনেক আগে টরিসেলি নামে একজন সায়েন্টিস্ট, টরিসেলি নামে একজন বিজ্ঞানী প্রথম এটি বের করেন। খুব সহজ পদ্ধতি। উনি কী করেন জানো তো, একটা পাত্রেতে কিছুটা পারদ নিলেন, কিছুটা পারদ নিয়েছেন, একটা পারদ নিয়েছেন, এবং একটা যথেষ্ট লম্বা টেস্ট টিউব নিয়েছেন, বিশাল লম্বা টেস্ট টিউব, 1 মিটারের থেকেও বড়, এরকম একটা লম্বা টেস্ট টিউব নিলেন। ওই টেস্ট টিউবটাকে পারদ দিয়ে ভর্তি করে দিলেন, দিয়ে মুখটাকে চেপে ধরলেন। চেপে ধরে জাস্ট, আচ্ছা তার আগে বলি, এই টিউবটার গায়ে কিন্তু অংশাঙ্কিত করা আছে, অর্থাৎ স্কেলিং করা আছে। এবার ওই টিউবটাকে উনি উপর করে ধরলেন, মানে এইভাবে উনি পারদের মধ্যে ডুবিয়ে দিলেন, একটা স্ট্যান্ডের মধ্যে আটকে দিলেন। তাহলে কি আছে বলো, এখানে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, আমি সেটা ক্যালকুলেশন করতে পারছি না, কিন্তু চাপ তো দিচ্ছে, এই জায়গায় বায়ুমণ্ডল চাপ দিচ্ছে। আর এখানে যে একেবারে পরিপূর্ণ পারদ, সে পারদ চাপ দিচ্ছে। এটা যদি এ বিন্দু নাম দিয়ে, এটা বি বিন্দু নাম দাও, এখানে পারদ চাপ দিচ্ছে। যদি বায়ুর চাপের চেয়ে পারদ চাপ বেশি হয়, হওয়ার সম্ভাবনা বেশি, পারদ তো খুব ঘন, বুঝতেই পারছো। যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই এখানে চাপ বেশি, এখানে চাপ কম, তাহলে পারদ এদিকে প্রবাহিত হবে। যদি বায়ুর চাপ বেশি হতো তাহলে এদিক থেকে এদিকে তরল প্রবাহিত হতো, অর্থাৎ ওকে ঠিলে তুলে দিত। কিন্তু আমি দেখলাম, মানে উনি দেখলেন কি, যে আস্তে 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 পারদ নেমে আসছে, নামতে নামতে একটা সার্টেন হাইট নেমে যাওয়ার পর পারদ থেমে গেল, একটা পার্টিকুলার হাইটে আসার পর থেমে গেল, ওই জায়গায় এসে থেমে গেছে। তার মানে আমি বলবো, আচ্ছা তখন কিন্তু একটু নিশ্চয়তা, যেখানে লেভেল একটু বেড়ে যাবে, কারণ যেহেতু পারদ বেরিয়ে এসছে হাইটটা। তো এখন এই নতুন যে লাইনটা টানলাম, এই বিন্দু আর এই বিন্দুতে চাপ সমান হয়ে গেছে বলেই তরল আর প্রবাহ হচ্ছে না। তাহলে আমি অবশ্যই বলবো যে বায়ুমণ্ডলের চাপ যেটা ক্যালকুলেশন করতে চাইছি আমি, সেই চাপ ইজ ব্যালেন্স বাই এই পারস্তম্ভের চাপ। এই পারস্তম্ভের চাপ দ্বারা সেটাকে ব্যালেন্স হয়ে গেছে। খুব সহজে আমি এখানে ক্যালকুলেশন করতে পারবো, হাইট ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এইচ ইজ নোন টু আস, এই জানতে পারলাম আমরা। ঘনত্ব কত সেটা আমরা জানি, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। আর জি অভিকর্ষ ত্বরণ, এইটুকু হাইটের মধ্যে জি এর ভ্যালু কোনো পাল্টাবে না, অর্থাৎ আমি চাপ নির্ণয় করতে পারলাম, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এটা ইয়ে করতে পারলাম। এবার 10 সেন্টিমিটার পারদ থাকবে, সেটা আমি অবশ্যই ক্যালকুলেশন করতে পারবো। আবার একই ইউনিট হবে ডাইন পার বল বাই ক্ষেত্রফল, ডাইন বাই সেমি স্কোয়ার যদি সিজিএস লাগায়। যদি এসআই পদ্ধতি করি তাহলে নিউটন পার মিটার স্কোয়ার থাকবে। এরকম আমরা এককগুলোকে বার করতে পারব। এখন যদি বায়ুমণ্ডলের প্রমাণ চাপ বের করতে চাই, বায়ুমণ্ডলের চাপ বের করতে চাই, এটা কিন্তু একটু ঝামেলা আছে। কারণ প্রমাণ বায়ুমণ্ডল মানে সেখানে বায়ুমণ্ডলটাকেই প্রমাণ থাকতে হবে, স্ট্যান্ডার্ড থাকতে হবে। তো স্ট্যান্ডার্ড বায়ুমণ্ডল কোথায় আছে? ধরুন এটা আমি ভূপৃষ্ঠ আনলাম, একটু আগেই বললাম এখানে বায়ুমণ্ডলে হাইট কম, এখানে বেশি। তাহলে স্ট্যান্ডার্ড করতে গেলে আমাকে অবশ্যই মোটামুটি 45 ডিগ্রি অক্ষাংশে যেতে হবে। 45 ডিগ্রি অক্ষাংশের এই যে আমি লাইন টানলাম, এই বেল্টের মধ্যে যত গ্রাম, শহর, নদী, বন্দর, সমুদ্র যা আছে সবাই কিন্তু একই অক্ষাংশে, তেমনি নিম্ন গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ আছে। এখন এইগুলোতে যে কোনো একটা জায়গায় তোমাকে যেতে হবে এবং কোথায় যেতে হবে? সেখানে গিয়ে তোমাকে দেখতে হবে সমুদ্রপৃষ্ঠ কোথায়। সমুদ্রপৃষ্ঠ না হলে তুমি হাইটটা পাবে না, মানে সমুদ্রপৃষ্ঠের উপরেই পুরো বায়ুমণ্ডল আছে। বাকি কিন্তু একটা পাহাড় ভাবো, সে পাহাড়ের উপরে কম বায়ুমণ্ডল আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু একদম যতটা থাকা ততটাই বায়ুমণ্ডল থাকবে। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে যেতে হবে, ওখানে খুঁজতে হবে। এবং আরেকটা সমস্যা, সেখানে আবার টেম্পারেচারের সঙ্গে যেহেতু ঘনত্ব পরিবর্তন হয়, অর্থাৎ 0 ডিগ্রি কোথায় উষ্ণতা আছে সেখানে আমাকে যেতে হবে। ধরো সেখানে গেলাম, স্টিমারে করে গেলাম, সব কিছু জিনিসপত্র নিয়ে, যেহেতু যন্ত্রপাতি খুব সহজ, সে টরিসেলি যা শিখিয়েছে সেই ব্যারোমিটার নিয়ে চলে গেলাম।
ব্যারোমিটার নিয়ে গিয়ে ওই জায়গায় কোনো একটা জায়গায় গেলাম এবং টেস্ট করলাম কতটা থাকে কি পারদ থেকে দিয়ে দেখলাম একেবারে যদি ওই রকম সিচুয়েশনগুলো থাকে পুরোপুরি এখান থেকে এটা যখন 76 সেন্টিমিটার হয়ে যাবে তখন এই প্রবাহ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ একটা ব্যালেন্স চলে আসবে। তাহলে আমি বলবো প্রমাণ বায়ুমণ্ডলের চাপ পি নট ইজিক্যাল টু এইচ রো জি ইজিক্যাল টু ক্যালকুলেশন করে বলবো 76 সেন্টিমিটার, তারপর রো 13.6 গ্রাম পার সিসি গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু জি 980.6 কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইসব যদি করি তাহলে সব কিছু মিলে ভ্যালু আসবে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, এরকম একটা ভ্যালু আসবে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। এখন এত বড় সংখ্যাটাকে মনে রাখার সুবিধা বের করার জন্য আমরা একটা সুবিধা করে নিয়েছি, সেটা কি 1.013 10⁶ ডাইন পার সেমি স্কোয়ারটাকে আমরা বলছি 1 বার, 1 বার একটা বায়ুমণ্ডলে করেছি 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো সব মিলিয়ে হলো 1 বার, অর্থাৎ পি নট মানে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বা 1 বায়ুমণ্ডলের চাপ। ওকে এটিএম দ্বারাও আমরা চিহ্নিত করতে পারি, 1 ATM ইজিক্যাল টু 1.013 বার, তার মানে খুব ভেরি ক্লোজ টু 1 বার, এই জন্যই বার এককটাকে করা। তাহলে আমরা বার এককটা জানলাম, তো এটা খুব বড় একক, তার জন্য মিলিবার মাইক্রোবার এসব এককও আছে। আর যদি এসআই করি তাহলে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। যেমন ধরো এই জায়গায় আছি আমরা ডাইন প্লাস সেমি স্কোয়ার, তা 10⁶ ডাইন, তার জায়গায় 10⁵ ডাইন যদি নিই একটা 10 রেখে দিই, 10⁵ ডাইন মানে 1 নিউটন, তাহলে সে যদি করি প্লাস সেন্টিমিটার স্কোয়ারকে যদি মিটার স্কোয়ার করে দিই তাহলে কেমন আসবে 1.013 ইন্টু 10 ইন্টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। তা সেন্টিমিটার স্কোয়ার করলে 10⁻, আমি সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার যদি করি 10⁴ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারটাকে আমরা একটা স্পেশাল নাম দিতে পারি, সেটাকে বলছি 1 পাস্কাল। তাহলে বায়ুমণ্ডলের চাপ এটা হয়ে গেল 1.013 10⁵ পাস্কাল। আর পাস্কাল এককটা অনেক ছোটো একক, বার এককটা তুলনামূলক অনেক বড় একক। এছাড়া আরেকটা এককের কথা আমাদেরকে বলতেই হবে বায়ুর চাপ নির্ণয় করছি যখন, আর দুটো একক আছে, একটা হলো টর, TOR, 1 টর ইজিক্যাল টু 1 মিলিমিটার Hg, অর্থাৎ খুব কম, যেখানে 1 মিলিমিটার বায়ুস্তম্ভের চাপ, প্রমাণ বায়ুমণ্ডলের চাপ যেখানে 76 সেন্টিমিটার মানে 760 মিলিমিটার, সেখানে আমি যদি কোনো জায়গায় যদি দেখি বায়ুমণ্ডল ধরে রাখতে পেরেছে মাত্র 1 মিলিমিটার প্রস্তম্ভকে, তাহলে সেই জায়গায় চাপকে বলবো 1 টর। এখানে টিউবলাইট নেই, যদি টিউবলাইট থাকতো আমি আরও ভালো বলতে পারতাম যে টিউবলাইটের মধ্যে কিন্তু বায়ুচাপ খুব কম থাকে, খুব কম বায়ুচাপ থাকে, মানে 1 টরও নেই, 0.1 টর 0.2 টর এরকম ধরনের চাপ থাকে। তাহলে বুঝতে পারছো সেখানে আমি যদি বার এককে পুট করি নিশ্চয়ই ভালো হবে না, তো টর এককটা সুবিধা হবে। টিউবলাইটের ভিতরে চাপ খুব কম থাকে। তো আমার মনে আছে একটা জায়গায় একটা মেলাতে গিয়েছিলাম, সেই মেলাতে একটা লোক কয়েকদিন ধরেই সাইকেল চালাচ্ছে, সাইকেল থেকে নামেই নিছে, সাইকেল চালিয়ে মানে ঘুরে যাচ্ছে। শেষের দিন যেদিন ফাইনাল নামবে সাইকেল থেকে, সেদিন সে করলো কি সাইকেল থেকে নামলো, জামা খুলে দিল, খুলে দেওয়ার পর খালি গায়ে একের পর এক টিউবলাইটকে নিল আর বুকের কাছে ফাটাতে আরম্ভ করলো, দুমদাম করে বুকের কাছে আঘাত করতে আরম্ভ করলো। টিউবলাইট মুড়োগুলো একদম ছড়িয়ে ছিটে গোটা গায়ে লেগে গেছে, কিছু হচ্ছে না। তো আমরা তখন ভাবছি তাহলে ওই কাঁচের টুকরোগুলো লাগছে না কেন। তো পরে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যেহেতু ভিতরের চাপ খুব কম বাইরের চাপ বেশি, যদি ভাঙে বিস্ফোরণ হবে না, ক্রাঞ্চ হবে, সবাই ভিতরের দিকে ঢুকবে, অর্থাৎ বাইরের চাপ বেশি ভিতরে কম, ভিতর দিকে ঢুকবে, তাই খুব সহজে খেলাটা আমরাও করতে পারবো। তো এইভাবে ওইসব ক্ষেত্রে যেখানে তড়িৎমক্ষণ নয় এইসব ক্ষেত্রে এই টর ইউনিটটা ব্যবহার করা হয়। বায়ুর চাপে আরেকটা ইউনিট আছে, সেই ইউনিটটাও আমাদের বলা দরকার, কারণ এটা ব্যবহারিক ইউনিট, একই একক। সেই এককটা হচ্ছে PSI। তোমরা স্টুডেন্টরা তো বাইক চালাও না, ক্লাস 9-এ ছিল তোমরা, তো তোমরা যদি কোনো বাবার সঙ্গে বা কাকার সঙ্গে দাদার সঙ্গে বাইকে করে যাও কোনো পেট্রোল পাম্পে, সেখানে যদি পেট্রোল পাম্পে গাড়ির চাকার হাওয়া দাও, তো দেখবে তোমার এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে যে পিছনের চাকায় 36, 38 দেবো, আর পিছনের চাকাতে সামনের চাকাতে কত হাওয়া দেবো, 28, 30, 32 এরকম ধরনের দেবো। এটা কিন্তু PSI এককে মাপা হয়, মানে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, পাউন্ড প্রতি ঘন বর্গ সেন্টিমিটার জায়গার উপরে। তো এটা কিন্তু খুব কম চাপ, যেমন বলছি কি যে 1 ATM
1 ATM ইজ ইকুয়াল টু প্রায় 14.69 PSI। তারপরে এক বায়ুমণ্ডলের চাপ এত PSI, আর তুমি কত হাওয়া দিচ্ছ? ধরো আমি সামনের জায়গার কথা ভাবছি 28-29 হাওয়া দিচ্ছ, তার মানে তুমি এর ডবল দিচ্ছ, তার মানে 2 বায়ুমণ্ডলের চাপ তুমি দিচ্ছ। তারপরে বুঝতে পারছো তুমি তোমার মোটর সাইকেলে সামনের চাকার হাওয়া বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ। তুমি দেখো ওই মাত্র বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ, তাতেই কিন্তু এত লোড ক্যারি করছে। তোমার মনে হতে পারে তাই কি মাত্র 2 বায়ুমণ্ডলের চাপ, তাহলে বায়ুমণ্ডল চাপ নিশ্চয়ই খুব বেশি, তাহলে আমাদের গায়ে বায়ুমণ্ডল চাপ কাজ লাগছে, কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না কেন? আমরা বুঝতে পারছি না এই জন্য যে আমাদের ভিতরের মধ্যে যে ক্যাভিটি আছে, ফাঁক আছে, সেখানেও বায়ু আছে, অর্থাৎ সেই বায়ু ভিতর থেকে চাপ দিচ্ছে। শুধু তাই নয়, এদিক থেকেও চাপ আছে, যেমন ওদিক থেকেও চাপ আছে, সব দিক থেকে চাপ দিচ্ছে। আর একটা কথা কি, যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলের মধ্যে যে ব্লাড প্রবাহিত হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, তারাও কিন্তু বাইরে দিয়ে চাপ দিচ্ছে। এই ভিতরের চাপ বাইরের চাপ আছে বলেই আমরা কিন্তু ওই বাইরে এত হিউজ চাপটাকে বুঝতে পারি না। একটা খুব ক্লাস 8-এ তোমরা একটা পড়েছো, একটা টিনের কৌটোর মধ্যে যদি ভিতর থেকে বায়ু বের করে নেওয়া হয়, তাহলে দেখবে এই বায়ুমণ্ডলের চাপেই ওটা দুমড়ে মুচড়ে ভিতর দিকে ক্রাঞ্চ করে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা বায়ুমণ্ডলের চাপ সম্বন্ধে একটা আইডিয়া করতে পারব। আচ্ছা, এবার আমাদের যেটা সেকেন্ড টপিক, সেই টপিকে আমরা আসছি উদস্থিতিবিদ্যা বা উদস্থিতিবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক্স। হাইড্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটাকে আর্কিমিডিসের নামেই সমর্পিত করে দেওয়াই ভালো, কারণ আমাদের এই সিলেবাসের মধ্যে অবশ্য আর্কিমিডিসের অংশটি আছে। সেটা কীরকম না, এটা আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতা। যদি কোনো একটা বস্তুকে আমি ধরে রাখতে পারছি না, তো ওয়েট, সেটাকে যখন আমি একটু কোনো তরলের মধ্যে, জলের মধ্যে নিয়ে যাচ্ছি, তখন দেখছি খুব হালকা লাগছে। কেন লাগছে? সেই নিয়ে আলোচনা এখানে। ধরো কোনো তরল বা কোনো প্রবাহীর মধ্যে আমি একটা বস্তুকে নিমজ্জিত করি, তো বস্তুর ওজন তো নিজেই কাজ করবে, ডাব্লু। এবার বস্তুটা এখানে দেওয়া মানেই কিন্তু এখান থেকে কিছুটা তরল অপসারিত হয়ে গেল। সেই গেল কোন দিকে? নিশ্চয়ই উপর দিকে আছে। তাহলে অপসারিত তরল কিন্তু উপর দিকে চলে গেছে, কিন্তু তার ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে ওই জায়গাটাকে অকুপাই করা, ফিরে পাওয়া। তাহলে ও চাইছে ওই জায়গাটা ফিরে পেতে, তখন সে কী করবে? তখন সে ওই জায়গাটা অকুপাই করতে গেলে তার একমাত্র সম্ভাবনা, যদিও নিচ থেকে উপর দিকে বল প্রয়োগ করতে পারে। ওর অপসারিত তরল উপর দিকে থাকুক, কিন্তু তার টেন্ডেন্সি হচ্ছে এই জায়গাটা অধিকার করা। সে তখন চারদিক থেকে ঘুরে এসে নিচ থেকে উপর দিকে বল প্রয়োগ করবে। এই অপসারিত তরলের যে টোটাল ওজনটা, সেটা কিন্তু এইসব বলগুলির লব্ধি, সেটা এদিকে কাজ করবে। সেটাকেই বলছি প্রবতা বা বয়েন্সি। তাহলে বয়েন্সি উপর দিকে কাজ করছে, ডাব্লু নিচের দিকে। ন্যাচারালি যদি ডাব্লু বি একটু থাকে, তাহলে ডাব্লুটা একটু কমে যাবে। নেট ওয়েট কত হবে? ডাব্লু ডট যদি বলি, সেটা ডাব্লু মাইনাস বি হয়ে যাবে। অর্থাৎ আমি যদি কোনো প্রবাহীর মধ্যে, এটা বায়ুর ক্ষেত্রেও হবে, কিন্তু বায়ুর ক্ষেত্রে বি এর পরিমাণটা খুব কম, বুঝতেই পারছো, তাই খুব সামান্য জিনিসই মাইনাস হবে, কিন্তু তরলের ক্ষেত্রে অনেক বেশি মাইনাস হবে। কারণ পারদের মধ্যে নিয়ে গেলে তো আরও মাইনাস হয়ে যাবে, পারদে আবার লোহাও ভেসে যাবে। তো এটা হলো প্রবতা, আর এটা আপাত ওজন। এখন যদি ধরো আমি 3টে সিচুয়েশনের কথা বলব, যে একটা সিচুয়েশন কি, প্রথম সিচুয়েশন ধরো বস্তুটাকে নিয়ে গেলাম, একটা তার ওজন কাজ করছে, বয়েন্সি বুদ্ধি কাজ করছে। তো দেখা গেল যে তরলের মধ্যে নিয়ে গেছি, তার জন্য যে বয়েন্সিটা হয়েছে, সে বয়েন্সিটা লেস দ্যান ডাব্লু, অধিকাংশ ক্ষেত্রেই হবে। তা সেক্ষেত্রে কী হবে? লব্ধি ওজনটা নিচে দিকে কাজ করবে। তার বস্তুটি শেষ পরিণতি কী? বস্তুর শেষ পরিণতি তরলের মধ্যে নিচে এসে থেমে যাওয়া, এখানে এসে পড়ে থাকা। এটা একটা হলো, এটাকে বলবো নিমজ্জন। এবার সেকেন্ড কেসটা কি, যদি বাই চান্স বি ইজিক্যাল টু ডব্লু হয়ে যায়। বি ইজিক্যাল টু ডব্লু মানে বস্তুটার সব মিলিয়ে যে ঘনত্ব, সেই ঘনত্ব যদি তরলের ঘনত্বের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে কী হবে? সিচুয়েশনটা কেমন হবে? ডব্লু ইজিক্যাল টু বি, তারপরে লব্ধি বল থাকছে না, অর্থাৎ যেখানে আমি রাখবো সেখানেই থেকে যাবে। এমনি রাখলে এরকম, এরকম রাখলে এরকম, নিচে রাখলে এরকম, এখানে রাখলে এরকম থেকে যাবে। তাহলে ওটাকে আমি বলবো কি? নিমজ্জিত ভাষণ। আর 3 নম্বর সিচুয়েশনটা, সেটাই ইন্টারেস্টিং। 3 নম্বর সিচুয়েশন, যদি বি গ্রেটার দ্যান ডব্লু হয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণ ডুবিয়ে দিলে যেটা বি তৈরি হবে। খেয়াল করবে কথাটা, আমি সম্পূর্ণ ডুবিয়ে দিয়েছি, নাও ডুবতে পারে, জোর করে ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে দেওয়ার পর যে বি হবে, সেটা যদি ডব্লুর থেকে বেশি হয়ে যায়, তাহলে লব্ধি বলটা উপর দিকে হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই নিচে দিকে যাবে না, ভেসেও থাকবে না, উপর দিকে উঠে যাবে। কতটা কী হবে তাহলে কিছুটা উপরে, কিছুটা নিচে, এরকম একটা কন্ডিশন হবে। তার মানে এতটি নিমজ্জিত। এর অর্থ কী না, পুরো বস্তুটার যেটা ওজন ডাব্লু, সেটাকে ব্যালেন্স করেছে এতটুকু অপসারিত তরলের ওজন। মাত্র এতটুকু অপসারিত তরলের ওজনই পুরো ওজনটাকে ব্যালেন্স করে দিয়েছে। যতটুকু ডুবলে বি ডাব্লুর সঙ্গে সমান হবে, ততটুকুই কেবলমাত্র ডুববে। তো এটি গেল আর্কিমিডিসের চ্যাপ্টারের খুব সামান্য অংশ, এখানে আমাদের আলোচনা করার মধ্যে পরিধির মধ্যে রয়েছে।
এরপর আমি লাস্ট টপিকে চলে আসছি। লাস্ট টপিক বলতে আজকের লাস্ট টপিক, কারণ পুরোটা তো একদিনে হবে না, চ্যাপ্টারটা বড় আছে। তো সেটা হলো পৃষ্ঠটান। পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পৃষ্ঠটান, সারফেস টেনশন, যদিও এটা মেনলি তরলেরই প্রপার্টি, তবুও যদি ঠিকমতো আমরা সূক্ষ্মভাবে আলোচনা করি, মানে বিচার করি, তাহলে দেখবো এটা সকল পদার্থের ক্ষেত্রেই এটা একটা টেন্ডেন্সি আছে, কঠিনের ক্ষেত্রেও আছে। মানে তুমি এটা লক্ষ্য করে দেখবে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু কিন্তু শেষ পর্যন্ত গোল হতে চাইছে। ধরো একটা সূর্য থেকে খানিকটা অংশ ছিটকে বেরিয়ে গেছে, নরম আছে, সব কন্ডিশন, তার কিন্তু রিমডেল বা মানে তোমার মোল্ড হয়ে যাওয়ার চান্স আছে। তাকে যদি রাখি তবে আলটিমেটলি সেটি গোল হয়ে গেছে, পাহাড় থেকে পাথর গড়িয়ে 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 পড়ছে, শেষ পরিণতি তার গোল হয়ে গেছে। তা কী কেন গোল হচ্ছে? তার কারণ হচ্ছে যদি বস্তুর শেপটা গোল হয়, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে কম হবে। তোমাকে যদি একই ভরের কিছুটা পরিমাণে প্রত্যেককে মাটি দিয়ে দিই, গঙ্গা মাটি দিয়ে দিলাম, কাউকে বললাম স্কোয়ার করো, এই কিউব করো, কাউকে বললাম তোমার নিজের মতো সিলিন্ডার করো, ডিস্ক করো, বলয়ের মতো করো, যা খুশি করো, সেগুলোকে এবার সব একই পরিমাণে, একই ভর, একই আয়তন, একই ঘনত্ব দিয়ে দিলাম। এবার তোমাদেরকে প্রত্যেকে বললাম ওইটাকে মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দাও। যেমন ইট পড়ে সেরকম পুড়ে গেল, টং টং করছে, এই অবস্থা। প্রত্যেকে নিজের নাম ইনগ্রেভ করে দিয়েছো, খোদাই করে দিয়েছো। এবার ওইগুলোকে তুমি ছাদে রেখে দিয়ে চলে এসো, সব সে প্রত্যেকের নাম খোদাই করা আছে, ছাদে রেখে দিয়ে চলে এলো। এবার ওখানে ন্যাচারাল টর্চারিংয়ের মধ্যে রেখে দাও। গ্রীষ্ম, বর্ষা, শীত পেরিয়ে যাচ্ছে পরপর, ন্যাচারাল টর্চারিং 2 বছর যদি ধৈর্য থাকে, 2 বছর রেখে দাও। 2 বছর রেখে দেওয়ার পরে যখন নিয়ে আসবে, সবাই নিজের নামটা দেখছো যে আমারটা ঠিক আছে কি না, দেখবে যেটা গোল শেপ সেটাই টিকে আছে, বাকি সবগুলো কিন্তু অন্যরকম হয়ে গেছে, ভেঙে গেছে, ক্ষয়ে গেছে, এরকম ধরনের হবে। তার কারণ কি না, গোল শেপ যদি হয় তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে কম হবে। এবং যে কোনো বস্তুরই ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে গুটিয়ে আনা, কম করে দেবো। সেটা কেন না, পৃষ্ঠতল যত বেশি হবে তত বেশি পৃষ্ঠশক্তি হবে। পৃষ্ঠশক্তি এক ধরনের স্থিতিশক্তি। তো আমারও টেন্ডেন্সি স্থিতিশক্তি কম করা। কেমন দেখো, আমি দাঁড়িয়ে আছি, আমার স্থিতিশক্তি কত? স্থিতিশক্তির রাশিমালা তোমরা জানো, mg × h। স্থিতিশক্তির রাশিমালা mg মানে ওজন, h মানে কি না ভূমি থেকে আমার ভরকেন্দ্র মানে এই নাভিবিন্দু পর্যন্ত উচ্চতা। তো mg × h আমার ঝাঁক একটা আছে, এটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি কিন্তু খুব একটা স্টেবল নই। আমি না একটু আনস্টেবিলিটি ফিল করছি। আমাকে যদি চেয়ারটা এনে দেয় আমি একটু স্টেবল হয়ে যাবো। তাহলে কেন না, আমি চেয়ারটা আমি যদি বসে যাই আমার শুধুমাত্র এইচ কমে যাবে, এমজি একই থেকে যাবে, অর্থাৎ এমজি বা স্মৃতিশক্তি কিন্তু কমে যাবে। তা স্মৃতিশক্তি যখন কমছে আমার স্টেবিলিটি বাড়ছে। আর আমাকে যদি তুমি বসে দাও আমি শুতে চাই। তার কারণ কি, যখন শুয়ে পড়বো তখন স্মৃতিশক্তি আমার সব থেকে কম হবে এবং আমার স্টেবিলিটি সব থেকে বেশি হবে। তার স্টেবিলিটি আর স্মৃতিশক্তি সম্পূর্ণ বিপরীত জিনিস। আর তেমনি পৃষ্ঠশক্তিও এক ধরনের স্মৃতিশক্তি, সেও চাইবে পৃষ্ঠশক্তি বা ওই ধরনের স্মৃতিশক্তিটাকে কমাতে পারলেই সে স্টেবল হয়ে যাবে। এবং সেই জন্য কী করে, আমি তাকে কাল্পনিক রেখা টানি বস্তুর উপরে, তো এই দিকের তল চাইবে এরকমভাবে একে গোটাতে, এই সারফেসটাকে গোটাতে, এই দিকের তল চাইবে এই সারফেসটাকে গোটাতে। অর্থাৎ এই আমার কাল্পনিক লাইনের উপরে দুদিক থেকে সমান বল দেবে। দুদিক থেকে যেহেতু বল দিচ্ছে সেই জন্য লাইনটা কিছু হবে না। আমি এইদিকে লাইন কল্পনা করলো, এদিকে বল আর এদিকে বল কাজ করবে। কিন্তু যদি মনে করো তুমি একটা লুপের মতো করলে, এটা বাড়িতে গিয়ে করতেও পারো, একটা তার গিয়ে ছোটো লুপের মতো করে নিলে, আর একটা কাপের মধ্যে তুমি কী করলে কিছুটা সাবান জল গুললে, বেশ একটা ঠিক একটা ইয়ে হলো, মানে পিচ্ছিল একটা তরল পদার্থ তৈরি হলো। এবার এই লুপটাকে তুমি ওর মধ্যে ডোবালে যে একটা ফিল্মের মতো হয়ে যাবে। হ্যাঁ, তার আগে একটা কাজ করে নাও, এই লুপটার এই প্রান্ত থেকে এই প্রান্তে একটা হালকা সুতো দিয়ে, খুব হালকা সুতো বেঁধে দাও, এদিক থেকে এদিকে বেঁধে দিলে, এবং খুব বেশি ঢিলা করো না, দিয়ে তারপর তুমি ডোবালে দেখবে ফিল্মটা আছে, ফিল্মের উপরে সুতোটা নড়বড় করছে, মানে তোমার নিঃশ্বাসেই নড়বড় করছে, মানে ফ্রি টু মুভ, যে কোনো দিকে যেতে পারে। তার মানে ওর উপর লব্ধি কোনো বল নেই, ও ফ্রি আছে। কিন্তু একটা ছোটো আলপিন নিয়ে তুমি এই দিকে এটাকে ফুটো করে দাও, ফিল্মটাকে ফুটো করে দিলে দেখবে সঙ্গে সঙ্গে এটা এরকম হয়ে গেল, অর্থাৎ টান হয়ে ভিতর দিকে ঢুকে গেল। তার মানে কি, আবার যদি তুমি এই দিকটা ফুটো করতে না, তাহলে দেখতে এরকম হয়ে গেছে। তার মানে আমি যে এরকম করলাম, দুটো ফিল্ম তৈরি, দুটো সারফেস তৈরি হলো, দুটো সারফেসই এই দইটাকে টান দিচ্ছে দুদিক থেকে, কিন্তু দুদিক থেকে টানের জন্য ওটা গোটাতে পারছে না। যে কোনো একটা টানকে যদি কমে যায়, এটাকে ফুটো করে দিই, সঙ্গে সঙ্গে এই টানগুলো থেকে যাবে, থাকার জন্য এটা এরকমভাবে বেঁকে যাবে। তো এরকমভাবেই পৃষ্ঠ কিন্তু গোটাতে চাইছে। এবং ওই একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করবে, ধরে একক দৈর্ঘ্যে যে বল প্রয়োগ করবে, সেটা যদি আমার পৃষ্ঠ টানে ক্যালকুলেশন করবো, অর্থাৎ এটা যদি এই 1 সেন্টিমিটার উপর যে পরিমাণ বল কাজ করছে, সেটা দিয়ে আমি পৃষ্ঠ টান বা সারফেস টেনশন আমরা ক্যালকুলেশন করতে পারবো।
তো খুব সংক্ষেপে আজকের এটা আলোচনার বিষয়। আরও চ্যাপ্টারগুলো রয়ে গেল, বলার স্কোপ হলো না, পরবর্তী ক্লাসে নিশ্চয়ই আলোচনা করব।